শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আমি রুনিয়া আছি, সাথে আমি জুলহা জুবাইরও আছি। পরিবর্তনের গল্প জানাবো বলেছিলাম, সেই গল্প আপনাদের জানাতে চাই। এই যে আমাদের হাতে ছোট ছোট মোবাইল ফোনগুলো থাকে, যদি কি করা যায়? ভিডিও গেম খেলা যায় না, গেমস খেলা যায়, আর অনেক কিছু করা যায় রুনিয়া। আমরা কি করি? আমরা ফোন করতে পারি, আমরা কি করতে পারি? আমরা টেক্সট মেসেজ পাঠাতে পারি, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন হুট করেই আরেকজনের খোঁজ নিতে পারি, এবং সবচেয়ে বড় বিষয় ভুল করেও বিভ্রান্তি ছড়াতে পারি। এমন অনেক কিছু পাশাপাশি আমরা কিন্তু আমাদের জীবনের এমন কিছু মুহূর্ত ধারণ করে রাখতে পারি, যে মুহূর্তগুলো আগামীতে যে কোনো সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। আবেগকে স্থির করতে পারি, নিজের মুঠোফোনে জিম্মি করে নিতে পারি চিরজীবনের জন্য। ঠিক আবেগের এই ধারাবাহিকতা বা স্থির চিত্রের গতিশীলতা যারা মোবাইলে ধারণ করছেন, এমন দুজন মানুষ আমাদের সাথে এই মুহূর্তে আছেন। তাদের সাথে পরিচয় করাবো। ডান থেকে পরিচয় করাচ্ছি আমাদের সাথে আছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ, ইউল্যাব। আরও আছেন আমাদের সাথে রাফি আহমেদ, ফেস্টিভ্যাল ডিরেক্টর, ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। ইন্ট্রোডাকশন যখন দিচ্ছিলাম তখনই অনেক কিছু বলা হয়ে গেছে, যাই হোক একটু ডিটেলে আপনাদের কাছ থেকে জানবো। তবে তার আগে যদি ছোট্ট করে জানতে চাই, সাজ্জাদ স্যার আপনি সকালটা শুরু করেন কিভাবে? সকালটা প্রথমত শুরু হয় আসলে মোবাইল দিয়ে, কারণ হচ্ছে যে দিনের শুরুটা হয় হচ্ছে যে মেইল চেক করে। একদম হচ্ছে যে আমার যেটা হয়, বিছানায় প্রথম হচ্ছে যে মেইলটা একবার চেক করি, যে ওকে, কারণ আমাদের ইউল্যাবে হচ্ছে যে সব কিছুই মেইলে চলাচলি হয়, সো সেখানে দেখতে হয় কোনো আপডেট আছে কিনা, এবং তারপরে আসলে প্রাতরাশ যেটা হয় আমাদের সকালের প্রস্তুতি, রোজকার কাজ। রাফি, তোমার কাছে যদি প্রশ্ন করা হয়, দিনের শুরুটা কিভাবে হয়? ওই ফোন থেকেই। সকালে উঠে আগে মেইলটা চেক করতে হয়, তারপর দেখতে হয় কোন দিন কোন ক্লাস আসছে, যা হয় সব ফোনে। আর এখন তো অনলাইনের জন্য ক্লাসও ফোনে করা হচ্ছে। তো ভালো দেখা যাচ্ছে প্রত্যেকের প্রতিদিনের জীবনধারাতেও ফোনটা আসলে আমাদের জন্য একটা আমাদের অনুষঙ্গ হয়ে গেছে। আচ্ছা, ফেস্টিভ্যাল ডিরেক্টর, ফিল্ম নিয়ে কি পড়াশোনা করা হচ্ছে না জার্নালিজম নিয়ে পড়াশোনা করা হচ্ছে? কোনটা একটু আগে জানতে চাই। পড়াশোনা কোনটা নিয়ে? আমার পড়াশোনা এখন পাবলিক রিলেশনস নিয়ে, বাট আমি ফিল্ম নিয়ে কাজ করতে চাই, ইচ্ছা প্রোডিউসার হব। ফ্যান্টাস্টিক, প্রোডিউসার হব, চমৎকার। এটা সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে আমার জন্য। একটু তাহলে সাজ্জাদ স্যারের কাছে আসতে চাই। সাজ্জাদ স্যার, স্বাভাবিকভাবে জার্নালিজমের একটি নতুন ধারা বা সিটিজেন জার্নালিজমকে যখনই আমরা ইন্ট্রোডিউস করাতে চেয়েছি, তখন কিন্তু মোবাইল ফোন যে এত পাওয়ারফুল হতে পারে এই বিষয়টা আমরা আস্তে আস্তে করে জানতে শুরু করেছি। ঠিক সে জায়গায় চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক বছর ধরে একটা গতানুগতিক ধারা আছে, যে ধারাটার সাথে আমরা অভ্যস্ত ছিলাম। তাকে ভেঙে এনে যখন যে মুঠোফোনে আবদ্ধ করে মুঠোফোন দিয়ে তৈরি করবার চেষ্টা করছি, বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? এটা প্রথমে জানতে চাই। প্রথমত হচ্ছে মোবাইল ফোনে ফিল্ম মেকিং বিষয়টা কিন্তু একটু পরে আসছে, কিন্তু মোবাইল ফোনে ফিল্ম দেখার প্রচলন কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এবং এইটার সাথে আসলে যে ফিল্ম মেকিংয়ের যে ইন্ডাস্ট্রি, সেইটা ততটা ইন্টারেস্টেড না হলেও দর্শক কিন্তু হচ্ছে যে ঠিকই মোবাইল ফোনে টেনে নিয়েছে। এবং সেটা শুধুমাত্র হচ্ছে যে মানে যাদের কাছে স্মার্টফোন আছে শুধুমাত্র তাদের মধ্যেও না, এমনকি হচ্ছে যে আমি গ্রামে যে দেখেছি যে তারা হচ্ছে সিমের মধ্যে, তাদের ইন্টারনেট কানেকশন নাই, দোকানে যায়, সিমে 10 টাকা দিয়ে 10টা সিনেমা সিমে ঢুকায় নেয়, মেমোরি কার্ডে ঢুকায় নেয়, তারপরে সেখানে তারা বাড়ির সবাই মিলে হচ্ছে যে সিনেমা দেখছে। মানে তাদের মেমোরি কার্ড ব্যবহার করার একটা প্রচলন কিন্তু আমাদের থেকে অনেক বেশি, এবং প্রবণতাও, কারণ তাদের ইন্টারনেটের কানেক্টিভিটি নাই। সো সেখানে কিন্তু এক ধরনের দর্শক তৈরি হচ্ছে মোবাইলে। এই যে ফিল্ম, যেটাকে আমরা মানে বড় স্ক্রিনের একটা বিষয় হিসাবেই জেনে আসছি, যেটা যখন হচ্ছে ছোট স্ক্রিনে দেখা শুরু হলো, তখন কিন্তু এর ভাষার যে রীতি, মানে বড় স্ক্রিনে যেভাবে সেটা কমিউনিকেট করে, ছোট স্ক্রিনে তো সেই একইভাবে কমিউনিকেট। এই জায়গাতেই আসলে আমার জিজ্ঞাসাটা ছিল, যে জন্য আপনাকে প্রসঙ্গটা টানলাম। যখন 30 ফিট 40 ফিটের স্ক্রিন চিন্তা করে চলচ্চিত্রটি বানানো হতো, এবং তা যখন এসে 6 ইঞ্চির একটা স্ক্রিনে আবদ্ধ হয়ে গেছে, মাধুর্য কি কিছুটা হারিয়েছে কিনা? অবশ্যই, তো কিছুটা হচ্ছে মাধুর্য হারাবো এই জায়গাটা আমি বলবো না, আমি বলবো যে এটা একটা ডিফারেন্ট কমিউনিকেশন স্টাইল। যে আগে একভাবে কমিউনিকেট হতো, যখন হচ্ছে অন্ধকার ঘরে, যখন হচ্ছে যে অনেক মানুষের সাথে আমরা একভাবে কমিউনিকেট করতাম। এখন যখন ছোট স্ক্রিনে আমার দর্শক চলে আসে, তার সাথে আমরা কমিউনিকেট যখন করব, তখন একটা ডিফারেন্ট ভঙ্গি আমাদের তৈরি করতে হবে। নিঃসন্দেহে এই ভঙ্গিটা আমাদের আত্মস্থ করতে হবে, এবং সেই জন্যই মোবাইলে ফিল্ম মেকিং বা মোবাইলে ফিল্মের যখন অডিয়েন্সটা তৈরি হচ্ছে, এই ফিল্ম মেকিং ট্রেডিশনাল ফিল্ম মেকিংয়ের চেয়ে কিছুটা হলেও ডিফারেন্ট। এই ডিফারেন্টটাকে আমার আইডেন্টিফাই করতে হবে, এই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং সেইটার চর্চাটা মধ্যে দিয়ে আছে যে দর্শকের কাছে আমাদের পৌঁছতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা শিক্ষার্থী, তারা যাতে যেই দর্শক তৈরি হয়ে যাচ্ছে, আপনি এটাকে কোনোভাবে আটকাতে পারছেন না, এই দর্শকের কাছে
প্রপারলি কমিউনিকেশনটা নিয়ে যাওয়া। রাফিকে এটাই প্রশ্ন করছে, কারণ আমরা মানে সিনেমা মনে করি লার্জার দ্যান লাইফ, একটা বড় থিয়েটারে বড় আয়োজন নিয়ে দেখা, কিন্তু এখন একটা ছোট স্ক্রিনে 6 ইঞ্চির একটা স্ক্রিনে আমরা ছবিটা দেখছি, এবং যেভাবে স্যার বললেন যে গল্পের ধারাবাহিকতাও চেঞ্জ হচ্ছে। অ্যাজ এ ফেস্টিভ্যাল ডিরেক্টর যখন ছবিগুলোর সাবমিশন আসে তখন কি এটার প্রতিফলন সেখানে দেখা যায় যে গল্প বলার ধরন বদলাচ্ছে? এটা আরও সহজ হচ্ছে গল্প বলার জন্য। ধরেন আপনার একটা ছোট গল্প আছে, আপনি গল্পটা বলতে চান, আপনি একটা সবাইকে জানাতে চান, একটা সিনেমা বানাতে চান। আপনি আগে চিন্তা করতেন একটা সিনেমা বানানোর জন্য আপনার অনেক বড় বড় ক্যামেরা লাগবে, অনেক লাইটস লাগবে, যেটা আপনি এখন একটা মোবাইল ফোনে অনেক সহজেই করতে পারতেছেন। সো আমাদের লাইফ যত ইজি হচ্ছে এই জিনিসগুলো আর ইজি হচ্ছে। সো এটা একটা নিউ টেকনোলজি আসতেছে, ওটার সাথে মানায় নেওয়া, নিউ জেনারেশনের সাথে মানায় নেওয়া, এটাই আমাদের ফেস্টিভ্যালের মোটো। ফ্যান্টাস্টিক স্যার, একটু রাফি কি সুন্দর ছন্দে ছন্দে বলে ফেললো, এত ছন্দে যদিও বিষয়গুলো না, অনেক কাজ করতে হয় এটার পিছনে। স্যার একটু আপনার কাছ থেকে জানতে চাই, রাফি যেমনটা করে বলছিল ওর জেনারেশন থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে ওটা রিফ্লেকশন দেবার চেষ্টা করেছিল। আমরা যারা আছে একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে গেছি, যারা প্রযুক্তির এই বিপ্লবটাও দেখেছি, আবার একদম ট্রেডিশনাল ধাপটাও দেখেছি। একটা প্রেক্ষাগৃহে যখন অন্ধকার রুম, যেটা আপনি বললেন, একাগ্র মনোসংযোগ ঘটানোর জন্য একটা আবহ তৈরি করা হতো, ওয়ার সেলফোন ইজ মোর মানে অ্যাটেনশন নষ্ট হওয়ার জন্য যথেষ্ট কারণ আছে, এই ফোন চলে আসলো কিংবা এই চারপাশে নয়েজ হচ্ছে, এই দুয়ের মাঝে আসলে সন্নিবেশনটা কি করে হবে? আমি কনফিউজড। দুইয়ের মাঝে সন্নিবেশন হওয়াটা খুব জরুরি না, বরং হচ্ছে যে দুইটাকে দুইটা ডিফারেন্ট ধারা হিসাবেই আইডেন্টিফাই করাটা জরুরি, এবং সেই জন্য প্রস্তুতি, আর সেটা হচ্ছে কমিউনিকেশনের ভঙ্গি এবং তার যে প্যাটার্ন, তার যে সুবিধা, তার যে অসুবিধা, সেটাকে আইডেন্টিফাই করে সেই জায়গায় যদি আছে আমরা মানে মনোসংযোগ করতে পারি, তাহলে হচ্ছে যে মানে ওই যে মিডিয়ামের যে সুবিধা এবং অসুবিধা সেটাকে নিয়ে আমরা করা যাবে, এগিয়ে যেতে পারবো। স্যার সেক্ষেত্রে কি তাহলে আমি বলতে পারি যে আমার সেলফোন ডিভাইস দিয়ে যেই ফিল্মগুলো আমি বানাচ্ছি তাকে আরো অনেক বেশি চুম্বক ক্ষমতা থাকতে হবে? তদানীন্তন বা দুটো অ্যাসপেক্ট আছে, খেয়াল করেন। আমি যেই ফিল্মটা মোবাইল ফোন দিয়ে বানাচ্ছি সেই ফিল্মটা কিন্তু বড় স্ক্রিনেও যেতে পারে, আবার হচ্ছে যে সেই ফিল্মটাকে মোবাইলেও মানুষ দেখতে পারে। আবার আমি বড় ক্যামেরা ব্যবহার করে বা ট্রেডিশনাল ওয়েতে যে ফিল্মটা ব্যবহার করছি সেই ফিল্মটা যেমন সিনেমা থিয়েটারে যাচ্ছে, তেমনি আবার মোবাইল ফোনেও দর্শক দেখতেছে। তার মানে দুইটা ধারাকেই দুই ধরনের অডিয়েন্সকে আইডেন্টিফাই করতে হবে, এবং দুই ধরনের অডিয়েন্সের জন্যই কমিউনিকেশনটা রাখতে হবে। এখন অবভিয়াসলি আমি দুই ধরনের অডিয়েন্সকে তো একই সাথে স্যাটিসফাই করতে পারবো না, আমাকে আসলে কোনো একটা প্রায়োরিটি দিতে হবে। ওকে, আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে যে থিয়েটারের, অথবা টার্গেট অডিয়েন্স হচ্ছে মোবাইলের, অথবা টেলিভিশনের। নানাভাবেই আমরা দেখতেছি, কারণ হচ্ছে যে আমরা টেলিভিশনে এই নেটফ্লিক্স বা হচ্ছে যে অ্যামাজন, এরাও কিন্তু একটা বড় ওটিটি প্ল্যাটফর্ম, এরাও কিন্তু একটা বড় ভূমিকা নিয়ে আসতেছে। সো আমরা টেলিভিশনে এখন মুভি দেখতেছি। এখন এই যে ফিল্ম বা মুভি কমিউনিকেট কিভাবে করবে, কার সাথে করবে, এই জায়গায় কিন্তু যে মেকার, তাকে একটা ডিসিশন নিতে হবে কোনটাকে আমি প্রায়োরিটি দেবো, বাকিদেরকে কিভাবে কতটুকু স্যাটিসফাই করতে পারবো। অবভিয়াসলি এখন পর্যন্ত আমাদের টার্গেট কিন্তু থিয়েটারই, প্রাথমিক টার্গেট থিয়েটার বা আছে যে বড় স্ক্রিন। সেই স্ক্রিন, এই যে সিনেমা হল, থিয়েটার, এই যে প্রাসঙ্গিকতা, এটাও কতদিন স্টে করবে আমরা কিন্তু বলতে পারছি না, কিন্তু আমরা দেখতেছি একটা চেঞ্জ হ্যাপেনিং। এই চেঞ্জটাকে অ্যাড্রেস করা এবং সেটার জন্য আমাদের মানে আমরা সেই গতিতে থাকতে চাই। চমৎকার চমৎকার। তো আমরা তো আসলে আয়োজনের বিষয়টা আসলে এখন আসতেই পারেনি। এইবারের আয়োজনটা যদি আমরা চিন্তা করি, এটা সপ্তম আসর। আচ্ছা, এবং সবচেয়ে দুঃসময় বলা যায় যে জাগতিকভাবে এই আয়োজনটা, এই আসরটাকে আয়োজন করাটা কত কঠিন ছিল, এবং আসলে এই আয়োজনে কি কি থাকছে, কতগুলো ছবি এসেছে, কোথা কোথা থেকে, যদি পুরো আয়োজনটা সম্পর্কে একটু বলো, ফেস্টিভ্যাল সম্পর্কে। আচ্ছা, প্যান্ডেমিকের মধ্যে এই আয়োজনটা করা তো একটা চ্যালেঞ্জের মতো ছিল, বাট এটা আরেকটা নতুন কিছু ছিল, যেটা হলো অনেকগুলো চ্যালেঞ্জ সম্মুখীন করে অনেক কিছু শিখতে পারছি। আর প্যান্ডেমিকের মধ্যেও সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা 30টা দেশ রিচ করতে পারছি, আর সেখান থেকে হলো মোবাইলে বানানো 178টা ফিল্ম জমা পড়ছে, অ্যান্ড সেখান থেকে আমরা 36টা ফিল্ম নিয়ে আমাদের আসরটা এবার সাজাচ্ছি। 178 থেকে 36, বিশাল। বুঝাই যাচ্ছে যে জুরিদের উপর থেকে অনেক হয় না, কঠিন পরিশ্রম গেছে। এই যে আমরা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছিলাম, সেটার আরেকটু ডিটেইলে। শুভ সকাল স্যার। শুভ সকাল, ভালো আছেন? জি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো।
চমৎকার স্যার। এই যে হাস্যজ্জ্বল এরকম সাত সকালের একটা চেহারা দেখি মনটা ভরে গেল। ভিসি স্যারদেরকে স্বাভাবিকভাবে আমরা খুব গম্ভীর প্রকৃতির বলে ভাবি, কিন্তু এত আন্তরিকভাবে শুভ সকাল বলার পর আসলে বলবার আর কিছুই বাকি থাকে না। স্যার এখানে একজন শিক্ষক আছেন, একজন শিক্ষার্থী আছেন আপনার ইনস্টিটিউশনের, একটু আপনি যেহেতু ইনস্টিটিউশনটা হেডিং করছেন আপনার কাছ থেকে একটু জানতে চাই। ইউনিভার্সিটি লেভেলে স্যার পড়াশোনার চাপ এমনিতেই বেশি থাকে, এর বাইরে যে ইউল্যাব স্টুডেন্টদের জন্য এক্সট্রা কারিকুলামের এই ব্যবস্থাটুকু করে দিচ্ছে, মূল কারিকুলামে তাতে কোনো প্রভাব পড়ে কিনা? হ্যাঁ, ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে আমি বাংলায় বলি শিক্ষা অতিরিক্ত কার্যক্রম, আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে আমি বাংলায় বলেছি সহশিক্ষা কার্যক্রম। তো শিক্ষা অতিরিক্ত কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং সহশিক্ষা কার্যক্রম এ দুটো আসলে শিক্ষা কার্যক্রমেরই অংশ। কারণ আমাদের ধরেন সময় যখন আমরা লেখাপড়া করেছি তখন তো শিক্ষা মানেই ছিল ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি, ভিন্ন ধরনের একটা দর্শন আমাদের ভিতর ছিল, যে সুনাগরিক তৈরি করা, সত্য কথা বলবে, সৎ পথে চলবে, এটা ছিল শিক্ষার মূল উদ্দেশ্য তখনকার সময়। কিন্তু বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে, বর্তমান যে পটভূমির উপর আমরা আছি, এখন তো শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র সুনাগরিক হলে হবে না, এখন যোগ্য, সক্ষম, দক্ষ, অভিজ্ঞ নাগরিক হতে হবে। সুতরাং এখন একজন শিক্ষার্থীকে শিক্ষা অবস্থায় তার বিবিধ ধরনের অভিজ্ঞতা প্রয়োজন, তার বিবিধ ধরনের দক্ষতা, সক্ষমতা অর্জন করা প্রয়োজন হয়ে পড়ে তার ভবিষ্যৎ জীবনের জন্য। তার জন্য জীবনটা অনেকটা চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পাঠ্যক্রম, যেটাকে আমরা কারিকুলাম বলি, আমরা ঢেলে সাজিয়েছি। তার ভিতরে আমরা হাতে কলমের শিক্ষা বা প্র্যাকটিক্যাল এডুকেশন যেটা আছে সেটাকে আমরা এমনভাবে করিয়েছি যাতে করে শিক্ষা অবস্থায় একজন শিক্ষার্থী অত্যন্ত ভালো মানের দক্ষ এবং এই বর্তমান সমাজের জন্য যোগ্য নাগরিক হয়ে ওঠে। উদাহরণস্বরূপ যদি আপনি আমাকে বলতে বলেন, আমাদের যে মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজম বিভাগের বিভাগীয় শিক্ষার্থীরা আছে, তারা তাদের শিক্ষা জীবনে তারা টেলিভিশন আছে আমাদের ক্যাম্পাসে, তারা টেলিভিশনে কর্মরত থাকতে পারে। আমাদের ক্যাম্পাসে একটা ক্যাম্পাস রেডিও আছে, তারা রেডিওর সাথে কাজ করতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা একটা পত্রিকা বের করি, তারা সাংবাদিকতা করতে পারে, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকতা, আবার টেলিভিশন আছে, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকতা করতে পারে। তো এই ধরনের কার্যক্রম তাদের সাথে কিন্তু তাদের কারিকুলামের ভিতর আছে। এছাড়াও কারিকুলামের বাহিরে, যেটাকে আমাদের পাঠ্যক্রমের বাইরে যে বিষয়গুলি আছে, সহশিক্ষা এবং শিক্ষা অতিরিক্ত কার্যক্রম যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে আমাদের বিবিধ ধরনের ক্লাব আছে। তো ওই ক্লাবগুলোর সাথে তাদের সম্পৃক্ত থাকে, যেমন আর্ট ক্লাব আছে, মিডিয়া ক্লাব আছে। এছাড়াও আবার বিবিধ ধরনের প্ল্যাটফর্ম আছে, যেমন আমাদের একটা প্ল্যাটফর্ম ধরেন সিনেমাস্কোপ, তারা খুব সুন্দর সুন্দর কার্যক্রম অংশগ্রহণ করে যেটা তাদের শিক্ষার সাথে একদমই সম্পৃক্ত। তো এভাবে বিবিধ প্রক্রিয়ায়, বিবিধ অভিজ্ঞতার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আনন্দের সাথে লেখাপড়া করছে। তো আমি বলবো যে আমাদের যে সমস্ত কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের জন্য সহশিক্ষা কার্যক্রম বা শিক্ষা অতিরিক্ত কার্যক্রম আছে, এটা আমাদের পাঠ্যক্রমের অংশ বলবো কিছুটা হলেও। সুতরাং এটা তাদেরকে ভালো নাগরিক তৈরি করার সহায়ক ভূমিকা পালন করে। স্যার, যেহেতু আমরা সহশিক্ষা কার্যক্রমের কথা বলছিলাম এবং তার ধারাবাহিকতা কিন্তু একটা হচ্ছে যেটা আমাদের আউটরিচ প্রোগ্রাম বলা হয়, সেটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। এই মুহূর্তে যখন প্যান্ডেমিকের সময় বেশিরভাগ ফেস্টিভ্যালই ক্যান্সেল করা হয়েছে, সেখানে দেখা গেছে যে ইউল্যাব ডিসিশনটা নিয়েছে যে ফেস্টিভ্যালটা আসলে চলছে এবং তারা সাপোর্টও দিচ্ছে। এই যে সাহসের জায়গাটা, এটা কোথা থেকে আসলো? এটার কি একটা কারণ, যে কারণ আমি ইন্ডাস্ট্রি অলরেডি দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা এখান থেকে তারা যে জ্ঞান অর্জন করছে সেটা একটা প্রতিফলন হচ্ছে, সেটাই কি এটার মূল উদ্দেশ্য, তাদেরকে সাহস যোগাবার জন্য? জি, ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা অনেকদিন ঘরে বসে ছিল করোনা সংকটের কারণে। তো তার ভিতরেও এই সংকটকে মোকাবিলা করে আমাদের শিক্ষার্থীরা আমাদের কিছু শিক্ষকদের সহযোগিতায় এত সুন্দর একটা আয়োজন করেছে, সেটার জন্য আমরা পুরো জাতি গর্ববোধ করতে পারি। আমার এখন মনে পড়ছে 2015 সালে, যতটা আমার মনে পড়ছে, আমরা এই কার্যক্রমটা মানে মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু করেছিলাম। তখন ইন্টারন্যাশনাল শব্দটা ছিল না, তখন ছোট পরিসরে আমার যতটা মনে পড়ে সাজ্জাদ হোসেন ছিল। তো আমাদের মিডিয়া স্টাডিজ বিভাগের একজন শিক্ষক, আমার সহকর্মী এবং কিছু শিক্ষার্থী ছিল, তারা এই উদ্যোগটা গ্রহণ করেছিল এবং আমার কাছে এসেছিল। তখন আমি উপাচার্য ছিলাম। তো আমি তাদেরকে সহায়তা প্রদান করেছিলাম এবং 2015 সালে সম্ভবত
মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল আমরা করেছিলাম, সেটা আমাদের যাত্রা শুরু। তারপরে আজ এই মুহূর্তে যেটা আমরা অংশগ্রহণ একটা অনুষ্ঠানে আয়োজন করছি, যেখানে 30টা দেশের বিবিধ ফিল্ম আমরা পেয়েছি, 30টা দেশের। আপনি ভাবতে পারেন যে আমাদের সিনেমাস্কোপ নামে যে প্ল্যাটফর্মটা আছে এবং আমাদের মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে এমন সুন্দর একটা আয়োজন করেছে, যেখানে বিশ্বের 30টা দেশের বিবিধ ফিল্ম আমাদের এখানে জমা পড়েছে এবং সেখান থেকে একটা ছোট তালিকা করে তার ভিতর থেকে আবার বাছাই করে আমাদের চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ গুলো ঘোষণা করতে হচ্ছে। এত সুন্দর একটা আয়োজনের জন্য শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয় না, নিশ্চয়ই এটা স্যার আমাদের সামগ্রিকভাবে এই করোনাকালীন সংকটের মধ্যে স্টুডেন্টদের অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি চমৎকার আয়োজন। স্যার একটু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাই, কেমন লাগে স্যার মোবাইল দিয়ে বানানো ফিল্ম দেখতে? আমার অনেক ভালো লাগে, কারণ মোবাইল ছাড়া তো আমরা এখন আমাদের জীবনযাত্রা অচল। কারণ সকালবেলা উঠেই আমার প্রথমে মোবাইলে দেখতে হয় যে আমার কি ইমেইল আছে অথবা কি কি সংবাদ আমার আসছে, কোন বিষয়গুলো নিয়ে আমার ভাবতে হবে। আমার যে আজকে যে সমস্ত মিটিংগুলো থাকবে সেই মিটিংগুলো একটার পর একটা সাজানো থাকে, সেটাও আমার মোবাইলে দেখতে হয়। সুতরাং মোবাইলের মাধ্যমে এখন আমরা মানে আগে যেমন আমরা একটা বিষয়ের সাথে পরিচিত ছিলাম 2 in 1, দুইয়ের মানে একের ভিতর দুই, কিন্তু মোবাইল হচ্ছে মেনি থিংস ইন ওয়ান, অনেক জিনিস একটার ভিতরে। এখানে আমরা ছবি তুলতে পারি, ছবি দেখতে পারি, এখানে আমরা কথা বলতে পারি, কথা শুনতে পারি, আমরা এখানে সংবাদ পড়তে পারি, সব কিছু একটা মোবাইলের মাধ্যমে করা যায়। সুতরাং ছবির যে বিষয়টা আছে এটাও ব্যতিক্রম নয়। সুতরাং এরকম একটা মানে অনুষ্ঠানের সাথে, এরকম একটা কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ত, সেই জন্য আমরা গর্বিত। আমাদের শিক্ষার্থী এবং আমাদের শিক্ষক যারা এর সাথে সম্পৃক্ত আছেন, যারা এটা আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। স্যার একটা ব্যক্তিগত পর্যায় থেকে আরেকটা বিষয় জানতে চাই, আমার ব্যক্তিগত জিনিস জানবার খুব আগ্রহ স্যার। যে কারো ছবি তুলতে খুব ভালো লাগে বা যে কোনো স্মৃতি ধরে রাখতে খুব ভালো লাগে, স্যার আপনি যখন বড় হচ্ছেন নিশ্চয়ই তখন আপনার মনে এরকম স্বপ্ন থেকে থাকতে পারে কোনো একদিন এরকম কিছু থাকলে আমি এরকম একটা বানিয়ে ফেলতাম, এই গানটা শুনে মনে হয়েছে এই গানটা যদি এভাবে করে ভিডিও করা যেত তাহলে মজা হতো, এরকম কোনো শখ কখনো ছিল কিনা? বা এই যে মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের সুযোগ যেহেতু এখন আছে, এরকম আগামীতে পরিকল্পনা আছে কিনা আপনার? এই অধ্যায়টাও দেখা যেতে পারে জীবনের। একটা ছোট ছবি বানিয়ে ফেলেন, মুভি বানিয়ে ফেলেন স্যার। আচ্ছা, আমার আসলে আমি পেশাগত একজন ইঞ্জিনিয়ার, তো আমার সেই ধরনের কোনো স্বপ্ন হয়তো আমি তখন ভাবিনি। তবে আমি প্রচুর ছবি দেখেছি। আমি ছাত্র অবস্থায় আমি পড়াশোনা করেছি ইউরোপে, তো আমার প্রচণ্ড ফিল্ম দেখার নেশা যেটা বলে সেটা ছিল। আমি অনেক ইতালিয়ান, ফ্রেঞ্চ এবং জার্মান মুভি দেখেছি এবং রাশিয়ান, বিশেষ করে ইতালিয়ান, ফ্রেঞ্চ এবং রাশিয়ান মুভিগুলো অত্যন্ত ভালো। তো হলিউড মুভি দেখি কম, তো সেক্ষেত্রে ফিল্মের প্রতি একটা আমার প্রচণ্ড আগ্রহ ছিল। তো 2015 সালে সাজ্জাদ যখন আমার কাছে এসেছিল যে স্যার আমরা এরকম একটা আয়োজন করতে চাই, মোবাইলের মাধ্যমে ফিল্ম তৈরি করা, আমি তাদেরকে উৎসাহ দিয়েছিলাম। সেটার ফল আজকে আমরা পাচ্ছি, পুরো জাতি পাচ্ছে। আজকে আন্তর্জাতিকভাবে আমাদের এই অনুষ্ঠানটা, এই উৎসবটা পরিচিত এবং আমরা সেটা নিয়ে গর্ববোধ করতে পারি। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন এবং আপনাদের সহযোগিতার হাত ভবিষ্যতে আপনারা প্রসারিত রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সাথে সাথে এই প্রক্রিয়ার সাথে আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা যুক্ত আছে এবং যে শিক্ষকদের গাইডেন্সে এটা হচ্ছে, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সকালবেলা যুক্ত হওয়ার জন্য এবং আপনার এই যে আপনার যে ইচ্ছাটা ছিল এবং আপনার যেখান থেকে ভালো লাগা ফিল্মের প্রতি, সেটা খানিকটা হলো আমাদেরকে সেটা বোধ দেয়। নিঃসন্দেহে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পাশাপাশি এতটুকু বলতে চাই যে চলচ্চিত্রে যিনি পৃষ্ঠপোষকতা করেন এরকম একজন মানুষের নাম নতুন করে জানলেও ভালো লাগে, রাইট সাদ্দাত স্যার? এই গল্পটা আমরা একটু চালিয়ে যাব। স্যারকে বিদায় জানাচ্ছি, ভিসি স্যারকে বিদায় জানাচ্ছি। তবে আমাদের সাথে আমাদের স্টুডিওর অতিথিরা থাকছেন। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম ভিসি স্যারের সাথে, আসলে ইজ এ ভেরি নাইস পার্সন, জেনারেস পার্সন, খুব হাসি খুশি মানুষ। এরকম একজন ভিসির সাথে কাজ করতে পারাটাও সত্যিকার অর্থে আনন্দের। একটু রাফির কাছ থেকে আসতে চাই, এই যে একটা বিশাল বড় ফিল্টার হলো, রাফি তো নিশ্চয়ই পুরো সবকটা ছবি দেখা হয়েছে, জি সবকটা ছবি দেখা হয়েছে। হোয়াট ওয়াজ ইয়োর ফার্স্ট এক্সপ্রেশন, মানে এতগুলো ছবি একসাথে দেখার পরে এক্সপ্রেশন কি ছিল বা ইমপ্রেশন কি ছিল? আমি এটার সাথে শুরু থেকে বলি, আমি হলো এটার সাথে 2 বছর ধরে দেখতেছি। যে হলো প্রথমে তো যখন দেখা শুরু করতাম যে মোবাইল দিয়ে ফিল্ম, আমি বিশ্বাস হতো না যেটা মোবাইল দিয়ে বানানো কিনা, আমার বিশ্বাস হতো না। তারপরে এবারের সাবমিশন, যারা ঘরে বসে সিনেমা বানাচ্ছে বা যারা প্যান্ডেমিকের সময় সিনেমা বানিয়েছে, এরা আরও সময়টা বেশি দিতে পারছে। সো ফিল্ম কোয়ালিটি এবার আগের বারের চেয়ে অনেক বেশি ভালো।
সো এদিক থেকে জিনিসটা ভালো যে অনেক কোয়ালিটি আসতেছে। আর ফার্স্ট ইমপ্রেশন যেটা ছিল দেখার সময়, যে আমার প্রথম বিশ্বাস হচ্ছিল না যে এটা আসলে মোবাইল দিয়ে বানানো কিনা। আর এদের কালার গ্রেডিং এত সুন্দর, আর এদের গল্প বলার জায়গাটা এত মানে পার্সোনাল। মানে আমরা যত ধুই, ধরেন আমরা সকালটা হলে অনেক চিন্তা আসে মাথার মধ্যে, যখন এদের গল্পগুলো দেখা হয় যে গল্পগুলো অনেক পার্সোনাল। সো এই জিনিসটা অনেক ভালো। বাহ, চমৎকার। মোবাইল ফিল্ম মেকিং এই বিষয় নিয়ে তো ইউল্যাবে একটা কার্যক্রমও চলছে, অনলাইন মোবাইল ফিল্ম মেকিং কোর্স চলছে, এবং আপনাদের একটা আছে 1 মিনিট ক্যাটাগরি, সেখানেও 1 মিনিটের জন্য একটা ছবি জমা দিতে হয়। তো যে 1 মিনিটের ছবির প্রচলনটা, এইটা যখন ফেস্টিভ্যালে প্রথম ইন্ট্রোডিউস করা হলো, কতটা কঠিন হয়েছিল এটার অ্যাকসেপ্টেন্স তৈরি? শুনতেই তো কেমন লাগে না, 1 মিনিটে কি গল্প বলা সম্ভব? একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বলি যে কেন আমরা এটা শুরু করলাম। সো আমরা যখন আসলে প্রথমে ওই যে স্যার যেরকম বললেন যে 2015 সালে আমরা শুরু করলাম, তারপরে আমাদের প্রথম টার্গেট ছিল ইউনিভার্সিটির বিভিন্ন স্টুডেন্টদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং আস্তে আস্তে বিভিন্ন ইউনিভার্সিটি বা একই এজ গ্রুপকে কোলাবোরেট করা, তাদের মধ্যে একটা নেটওয়ার্কিং যাতে তৈরি হয় সেই জায়গাটা। তারপরে আমরা চিন্তা করলাম যে হচ্ছে যে আমরা যদি ভালো ছবি দেখতে চাই তাহলে তো এদের কাছ থেকে ভালো ছবি দিই, তাহলে উদাহরণ তাদের সামনে কীভাবে উপস্থাপন করব। সেই জায়গার থেকে আমরা প্রফেশনাল যারা আছে ফিল্ম মেকার, হ্যাঁ, তাদের যে মোবাইলে বানানো ফিল্ম যেগুলা বিভিন্ন গ্রেট ফেস্টিভ্যালে হচ্ছে যে অ্যাওয়ার্ডেড হচ্ছে, তাদেরকে ইনক্লুড কীভাবে করা যায় সেই জন্য স্ক্রিনিং ক্যাটাগরিটা শুরু করা। তারপরে চিন্তা করলাম যে হচ্ছে যে ফিউচারটা আসলে যারা আপকামিং, জি, এটা কম্পিটিশনের দরকার, হ্যাঁ, সো তাদেরকে যদি হচ্ছে যে ওই চলচ্চিত্র মনস্ক করে আমরা তুলতে না পারি তাহলে তো হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে না। আমাদের বাংলাদেশের ফিল্মের ইন্ডাস্ট্রি খুব ভালো না, সেটা আমরা জানি। সো সেই জায়গায় যদি আমরা একটা পরিবর্তন আনতে চাই তাহলে এদেরকে ইন্সপায়ার করতে হবে। সেই জায়গার থেকে আসলে স্কুল কলেজের বাচ্চাদেরকে আমরা এই চলচ্চিত্র মনস্ক করে তোলার জন্য আসলে তাদেরকে 1 মিনিট ক্যাটাগরি। এখন 1 মিনিট কেন? কারণ হচ্ছে যে আমরা চিন্তা করছি তাদের তো হচ্ছে যে গণ্ডিটা খুব ছোট, তাদের তো জানা বোঝার পরিধি কম। তারা যদি একটা বড় লেন্থে করতে যায় তাহলে তারা হারিয়ে যেতে পারে, বা অনেক রকম টেকনিক্যাল বিষয় আছে যেগুলো তাকে ভাবতে এই বয়সে হয়তো সাপোর্ট দিবে না। সেই জন্য তাদেরকে ছোট 1 মিনিট ফিল্ম, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় মানে রেভলিউশনারি একটা আইডিয়া, যেটা হচ্ছে অনেকদিন ধরে চর্চা হচ্ছে। শুধুমাত্র হচ্ছে যে খালি ছোটদের জন্য না, একদম প্রফেশনালরাও 1 মিনিট ফিল্ম ক্যাটাগরিতে কম্পিটিশন করে এবং 1 মিনিট ফিল্ম একটা বড় ট্রেন্ড বা হচ্ছে যে একটা ধারা হিসাবেই প্রতিষ্ঠিত আছে। আমরা তাদেরকে এই 1 মিনিট ক্যাটাগরিতে নিয়ে আসা, যে ওই ধারাটাকে 1 মিনিটে গল্প বলা যায় এবং এই বিশ্বাসটা তৈরি করা যে গল্প বলার জন্য লেন্থটা ইম্পর্টেন্ট না, বরং আইডিয়াটা ইম্পর্টেন্ট। এই এসেন্সটা হচ্ছে যে আমি যদি হচ্ছে যে ওই ছোট বাচ্চাদেরকে হচ্ছে যে আমি দিতে পারি তাহলে তাদের যে সেলফ বিলিফটা তৈরি হবে, নিজের উপর যে আস্থা যে তৈরি হবে যে ওকে আমি ফিল্ম বানাইতে পারি এবং আমার ফিল্ম কিন্তু হচ্ছে বড় পর্দায় প্রদর্শিত হয়। আমরা যেমন এই যে এত প্যান্ডামিকের মধ্যে এত কষ্ট করে হচ্ছে, তারপর হচ্ছে সিনেপ্লেক্সে কেন এক্সিবিশন, আমাদের মোস্ট অফ দ্য এক্সিবিশন অনলাইনেই এবার আমরা করছি, শুধু ক্লোজিং বা আমাদের আলটিমেট যে ইভেন্টটা সেটা হবে বড়। কারণ এই যে ছোট ফিল্ম এবং হচ্ছে এই 1 মিনিট ক্যাটাগরির যতগুলো ফিল্ম আছে সবগুলোই আমরা হচ্ছে বড় স্ক্রিনে দিয়েছি, যে যাতে ওদের কাছে এই সেলফ বিলিফটা তৈরি হয়, সেলফ বিলিফ, সেলফ স্যাটিসফ্যাকশন, এবং সেখান থেকে পরে হয় না এই যে আগ্রহটা ধরে থাকে, অ্যাসপায়ার করব ওদেরকে যেন আমরা পরে কাজটা আসলে করতে পারি, ইচ্ছে করলে আমরা পারি। প্রত্যেকটা ফেস্টিভ্যালে কিছু না কিছু মাথায় রেখে করা হয়। এইবারের ফেস্টিভ্যালে কোনো বিশেষ দিক আছে কিনা? এইবারের ফেস্টিভ্যালের বা মোটো এরকম কিছু থিম আমাদের হচ্ছে যে কমন থিম, আমরা প্রতিবার মানে ঢাকা মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কমন থিম আমরা প্রতিবারই একই থিমে কাজ করি, সেটা হচ্ছে নিউ জেনারেশন, নিউ কমিউনিকেশন, নিউ টুলস। সো এই নতুন যে টুল, নতুন যে টেকনোলজি, সেটার সাথে যে নতুন কমিউনিকেশন ধারা তৈরি আছে সেটার সাথে নতুন জেনারেশনকে ইন্ট্রোডিউস করানো, তাদেরকে সেটা অ্যাওয়ারনেস তৈরি করা, এইটাই হচ্ছে যে আমাদের মেইন মোটো। কিন্তু এইবারের বিশেষ আকর্ষণ যদি বলতে চাই তাহলে হচ্ছে যে স্ক্রিনিং ক্যাটাগরিতে আমাদের এর আগ পর্যন্ত অ্যাওয়ার্ড ছিল না, এইবার প্রথমবার আমরা হচ্ছে যে অ্যাওয়ার্ডটাকে সংযুক্ত করেছি। এবং এইবার যেহেতু প্যান্ডামিকের সময় পুরো সিনারিওটাই একটু ডিফারেন্ট ছিল, আমাদেরকে একদম ডে 1 থেকে সমস্ত কার্যক্রম অনলাইনে করতে হয়েছে, যেটা আগে অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছিল, ফিজিক্যাল অ্যাটলিস্ট হচ্ছে যে আমরা বোধহয় লাস্ট মান্থে আমরা প্রথমবার হচ্ছে যে ফিজিক্যাল মিটিং করলাম, এর আগ পর্যন্ত আমাদের ফিজিক্যাল কোনো মিটিং হয় নাই। সো এই যে একটা বড় অর্গানাইজিং টিম, তাদেরকে হচ্ছে যে একসাথে করে তাদেরকে মোটিভেট করে এই পুরো কার্যক্রমটা চালানো নট দ্যাট ইজি, মানে এই প্যান্ডামিকের সময়। এবং যখন হচ্ছে যে লকডাউন ছিল সেই সময় হচ্ছে যে
মানে স্টুডেন্টরা অনেক ফ্রাস্ট্রেটেড ছিল, বেরোতে পারছে না ইত্যাদি। সেই সময় কিন্তু আমরা উদ্যোগ নিলাম যে ওকে লেটস ডু সামথিং, মানে আমরা নিজেরা ফিল্ম বানাই। দেখে ওকে আমরা তো ফেস্টিভ্যাল করতেছি, আমরা নিজেরা ফিল্ম বানাইতে পারি কিনা, এবং তাদেরকে ইন্সপায়ার করি এবং দে মেক 2 ফিল্ম। ওই প্যান্ডামিকের সময়, লকডাউনের সময়, যখন হচ্ছে যে শিক্ষা কার্যক্রম সেভাবে হচ্ছে না। তাহলে একটু আমি রাফির কাছে জানতে চাই যে এই যে পুরো কার্যক্রমটা আসলে কিভাবে মানে আয়োজনটা চালানো হয়েছে, মানে প্রথম থেকে যদি একটু শুরু করে ছোট করে বলা যায় যে কার্যক্রম আসলে কিভাবে হয়, ফেস্টিভ্যালটা কিভাবে নামে, স্টুডেন্ট বডিরা কাজ করে, কতজন কাজ করে, কি কি দায়িত্বে কাজ করে? আচ্ছা, ফেস্টিভ্যালটা যখন শুরু হয় তখন গতবার যে ফেস্টিভ্যাল ডিরেক্টর থাকে সে হলো আরেকজনকে চুজ করে দিয়ে যায় তার চোখ থেকে যে হতে পারে এরকম। সো 2020-এর যে ফেস্টিভ্যাল ডিরেক্টর ছিল রিয়াসউদ্দিন, এরকম মানে এক পরম্পরা ব্যাপারটা, একজন যায় আরেকজনকে দিয়ে যায়, হ্যান্ড ওভার দিয়ে যায়, না তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। সো ব্যাপারটা এইভাবে আসে। সো আমার আসে, সো প্রথমে একটা থিম সিলেক্ট করতে বলা হয় ফেস্টিভ্যালের জন্য, যে থিম একটা সিলেক্ট করো, যেই থিমে তোমার সব পোস্টার যাবে, তোমার সব ব্র্যান্ডিং যাবে। সো এবারের থিম ছিল রিক্সা পেন্টিং, মানে আমার কালারফুল ভালো লাগে। সো কালারফুলের জন্য আমার রিক্সা পেন্টিং থিমটা ভালো লাগে। সো ওইটা থেকেই শুরু হয় ওটা নিয়ে কাজ করা। আর অর্গানাইজিং বডি, সো 7 জন কোর পিপল কাজ করে, যার মধ্যে একজন সাবমিশন দেখে, একজন মিডিয়া অ্যান্ড প্রেস দেখে অ্যান্ড পিআর দেখে, একজন কন্টেন্ট দেখে, আর একজন ক্রিয়েটিভ যে সব পোস্টার ডিজাইন করে, অ্যান্ড একজন হলো অ্যাকাউন্ট, আর একজন হলো সিনেমাস্কোপের সিইও যে হলো ওই ব্যাপারটা দেখে। আর আমি মানে ফেস্টিভ্যাল ডিরেক্টর, সো আমাকে সবাইকে একসাথে নিয়ে কাজ, আর কোঅর্ডিনেটরও থাকে। হ্যাঁ, একজন কোঅর্ডিনেটর থাকে। সো এইভাবেই কাজ শুরু হয়। তারপরে ওই টিমটা আস্তে আস্তে বড় হয়। এখন আমাদের টিমে প্রায় 50 জন কাজ করতেছে, আমরা সবাই স্টুডেন্ট। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্যান্ডামিকের সময় আমরা হলো সব কাজ অনলাইনে করেছি। অনলাইনে করতে গিয়ে অনেক মজা এসেছে, অনেক কিছু নতুন কিছু শিখছি। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হলো এই অনলাইনের মধ্যে আমরা এবার সিনেমা বানানোর, বাচ্চাদের সিনেমা বানানোর যে কোর্স সেটা করেছি। সো এটার রেসপন্স অনেক বড় ছিল। লাইক প্রথমবার আমাদের যখন এটা অনলাইন হয় আমরা মনে করছিলাম যে কী হবে আমরা জানি না, কারণ এটা বাংলাদেশে প্রথমবার অনলাইন সিনেমা বানানোর কোর্স হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। সো আমরা রেসপন্স দেখলাম যে প্রায় 1080 জনের মতো। সো এটা আমাদের জন্য অনেক সারপ্রাইজিং ছিল। সো ওইভাবে কাজগুলো আগাচ্ছে। তারপরে এবার সবচেয়ে বড় একটা মজার কাজ ছিল যে আমরা যারা সিনেমা নিয়ে কাজ করি ভার্সিটিতে, সো তারা তো সিনেমা শ্রমিক। সো বাংলাদেশে যত ফিল্ম ক্লাব আছে আমরা তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, যা যত মানে সিনেমা শ্রমিক আছে ভার্সিটিতে, যা সিনেমা নিয়ে কাজ করতে চায় ফিউচারে, সবাই ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট আর ফিল্ম ক্লাবের এক্সিকিউটিভরা। সো তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, তাদেরকে নিয়ে একটা টক শোর আয়োজন করছিলাম। তো সিনেটা যেটা 3টা সিজনে আমাদের হচ্ছে নিয়মিত। অনলাইনে হওয়ার পিছনে কিন্তু একটা বড় সুবিধা হয়েছে যে গ্লোবালি রিচ করা গেছে। এবং সেটা হচ্ছে যে এর আগের যে ফেস্টিভ্যালগুলো আমরা করেছিলাম সেই ফেস্টিভ্যালগুলোতে কিন্তু আমাদের সামর্থ্যের ঘাটতি আছে, যার জন্য হচ্ছে যে এই দেশের বাইরে যেসব ফিল্মমেকার তাদেরকে আমরা আসলে ইনভাইট করতে পারছি, মানে ইনভাইট করছি কিন্তু তাদেরকে ফিজিক্যালি আনাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এখন কিন্তু হচ্ছে আমরা তাদেরকে নানাভাবে কানেক্ট করতে পারছি। এই যে সিনেটার মধ্যে দিয়ে আমরা অলরেডি তাদের সাথে এক ধরনের হচ্ছে যে আলোচনার মধ্যে দিয়ে হচ্ছে তাদের ফিল্মকে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। এবং হচ্ছে যে ফিল্ম যেদিন এক্সিবিশন হবে সেই দিনও আমরা আশা করছি যে তারা উপস্থিত থাকবে এবং দর্শকের সাথে এক ধরনের ইন্টারঅ্যাকশনের সুযোগ হবে। এটা কিন্তু প্যান্ডামিকের একটা সুবিধা। আমরা লুক ফরওয়ার্ড করলাম, আমরা খুব আগ্রহী এই আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে দেখবার জন্য, কারণ দেখতেই শেখা যায়। কারণ নিজে যা বলতে থাকবো আজীবন নিজের জ্ঞানই বলবো, যত বেশি দেখবো তত নতুন নতুন শেখা হবে। ডক্টর সাজ্জাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একই সাথে ধন্যবাদ রাফিকে আমাদের আদেশের সময় দেওয়ার জন্য। আর দর্শকদের বলতে চাই, করবার মতো অনেক কিছু আছে, শুধু স্পৃহা থাকতে হয়, সাহসটা সঞ্চয় করতে হয়, তাহলেই পরিবর্তন আনা সম্ভব। আর যখনই হয় না কোনো সমস্যা, তার মানেই কিন্তু সেখানে অনেকগুলো সম্ভাবনার দ্বারও খুলে যায়। শুধু সমস্যা দেখেই সেটা নিয়ে যদি আমরা হয় না কমপ্লেন করে থাকি যে হচ্ছে না তা কিন্তু নয়, সেখান থেকে এগিয়ে যেতে হবে, কারণ এগিয়ে যাওয়াই তার অন্যের কাজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অসাধারণ একটি দিন কাটাবেন সবাই, এটাই প্রত্যাশা। শুভ সকাল। শুভ সকাল।